5 বছর আগে এই কলকাতা থেকেই যাত্রা শুরু, আর দেখতে দেখতে এই 5 বছরে সেদিনের সেই চারাগাছ আজ রীতিমতো মহীরুহে পরিণত হয়েছে। দেশের প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের এই 5ম বর্ষপূর্তিতে আজ আমরা মুখোমুখি হয়েছি সংস্থার কর্ণধার চন্দ্রশেখর ঘোষের সাথে। নমস্কার চন্দ্রশেখরবাবু। চন্দ্রশেখরবাবু, প্রথমেই আপনাকে যেটা জানতে চাইছি যে আপনার ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে রিজার্ভ ব্যাংক একটা নিষেধাজ্ঞা জারি করেছিল আপনার এক্সপেনশন নিয়ে, আপনার স্যালারি বাড়ানো নিয়ে, যে বলা হয়েছিল যে নিয়ম অনুযায়ী আপনাকে 40%-এর নিচে নামাতে হবে আপনার হোল্ডিং, প্রমোটার হোল্ডিং। আপনি সেই ইস্যুটা অ্যাড্রেস করেছেন কিছুদিন আগে। এটা কতটা ইম্পর্টেন্ট ছিল? হোল্ডিং প্যাটার্নটা হলো যে এই নতুন ব্যাংকিং নিয়ম যখন আমাদেরকে দিয়েছে, এটা হলো আমাদের জানেন আপনারা যে আমাদের একটা মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন ছিল, একটা এনবিএফসি। ওখানে যারা যারা শেয়ার হোল্ডার ছিল, সব শেয়ার হোল্ডারই একটা হোল্ডিং কোম্পানির মাধ্যমে ব্যাংকটা বানাতে হবে। তো অ্যাকচুয়ালি আমি এই প্রমোটার এত পার্সেন্ট মালিক নই, সবাই মিলে, যেমন সিঙ্গাপুর গভর্নমেন্ট আছে, আমাদের সিডবি আছে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারপরে এর সাথে আইএফসি আছে যে ওয়ার্ল্ড ব্যাংক, সব মিলেই এই প্রমোটার হোল্ডিংটা হয়। তো এইটা মিলে এই ব্যাংকটা তৈরি করেছে। তো এখন যেটা সে দাঁড়িয়েছে যে হোল্ডিং কোম্পানির 40%, এছাড়া এই 60% আছে পাবলিক, যেহেতু ব্যাংকটা লিস্টেড। আপনি যখন শুরু করছেন তখন আমার মনে আছে যে 501টা ব্রাঞ্চ দিয়ে আপনি শুরু করেছেন, যদি ব্যাংকিং ব্রাঞ্চই ধরা হয়। এই 5 বছর পর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নেটওয়ার্কের অবস্থা কি? দু ধরনের হয়। একটা হলো যখন আমি শুরু করি তখন আমার 2022টা মাইক্রো ক্রেডিট অফিস ছিল, এরাও এখন ব্যাংক ব্রাঞ্চ, আর নতুন ব্রাঞ্চ ওপেন করেছিলাম 501। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে 2523টা ব্রাঞ্চ ছিল। তো এখন আমাদের ব্রাঞ্চের সংখ্যা সারা দেশে 34টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে এটা আছে 4559টা। 4559টা ব্রাঞ্চ এই মুহূর্তে আপনার। এই মুহূর্তে যদি আমি আপনার ব্যাংকের স্বাস্থ্য বলি, যেটা মূলত দুটো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, যে আপনি কত ঋণ দিচ্ছেন এবং আপনার ব্যাংকের ডিপোজিট কি আছে। 3টা কর্মী নিয়ে শুরু করেছিলাম, যেটা ব্যাংক করার আগে আমার কর্মী ছিল 13,000, সেটা এখন 42,000 কর্মী। এই গত 4 মাস যে লকডাউন পিরিয়ড, ওই সময় আমি 2500 কর্মী নতুন রিক্রুট করেছি, যেখানে মানুষ ছাঁটাই করেছে। তো আমি এটা কি যে যতটা বিজনেস বাড়বে, অর্গানাইজেশন বাড়ে, ততটাই মানুষের কর্মক্ষেত্র তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে, রিয়েল অর্থে একটা বন্ধন তৈরি হয়েছে। তো তারপরে যদি আমি দেখি, তারপরে দুটো জিনিস আছে, একটা হলো সেভিংস আর একটা হলো ঋণ, তো অ্যাডভান্স। তো আমাদের ব্যাংকে এখন এই 5 বছরে এটা খুব খুব বলবো যে একটা বিশাল রেকর্ড হয়েছে দেশের মধ্যে। এত অল্প সময়ে 5 বছরের মধ্যে 60,000 কোটি টাকা ডিপোজিট হয়েছে ব্যাংকে। এবং এই যে ডিপোজিটটা, সেই ডিপোজিটটা খুব স্মল ডিপোজিট। আমি যদি বলি মাইক্রো ক্রেডিট আমাদের যেটা ছিল, সেই বড়োয়ারদের ডিপোজিট অনলি 5% আছে, কিন্তু 95% ডিপোজিট আছে মিডল ক্লাস অ্যান্ড একটু আপার ক্লাসের মানুষ, না? 78% আমাদের এই ডিপোজিট হলো যারা 1 কোটি পর্যন্ত একজনে ডিপোজিট রেখেছে। এইরকম নিচেরগুলোকে, উপরেরগুলোকে যদি ধরি সেটা মাত্র 22%। এইটা একটা জায়গা। ক্রেডিটের ক্ষেত্রে যদি ডিপোজিটের এগেনস্টে যেটা লোন আছে, আমাদের মাইক্রো ক্রেডিটের লোনটা এই মেইন আমাদের ছিল আগে, এখনও প্রায় ওরকমই। 61% আছে মাইক্রো ক্রেডিট লোন, 30% আছে হাউজিং লোন, যেহেতু এই গ্রুপ হাউজিং লোনটা আমরা নিয়েছি। এইটা প্রায় 72,000 কোটি টাকা আমাদের লোন আছে অ্যাভারেজ, মানে ওভারঅল এই অ্যাডভান্সটা আছে। 72,000 আর 60,000 যদি বলি, তাহলে 1,32,000 কোটি টাকার ব্যাংকটা এসে দাঁড়িয়েছে। এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে এনপিএ ভারতের ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটস ভারতীয় ব্যাংকের একটা
মানে মূলত চিন্তার কারণ। কিন্তু এনপিএ আমরা দেখতে পাচ্ছি যে বন্ধন ব্যাংকে খুব একটা ফ্রম দ্য ভেরি বিগিনিং বন্ধন ব্যাংকের কোনো চিন্তার কারণ না। এই মুহূর্তে আপনার এনপিএ কি কোনো রকম আপনাকে মাথা ব্যথার কারণ হচ্ছে যে আপনি মাইক্রো ফাইন্যান্স থেকে আপনি একটা বড় ব্যাংকে পরিণত হচ্ছেন, এবং ইন্টারেস্টিংলি আপনার 60 থেকে 65% যেটা বললেন সেটা হচ্ছে আপনার ওই ছোট ছোট ব্যক্তি যাদের আপনি লোন দিয়েছেন তাদের রিটার্ন দেওয়ার প্রবণতা কেমন? দুটো দিক, এটা যদি ওভারঅল ব্যাংকের এনপিএটা বলি তাহলে এটা এখন আছে 0.56%। সত্যি খুব কম, যেটা আমাদের ন্যাশনাল অ্যাভারেজ মোর দ্যান 9%। হ্যাঁ, তো এইটা একটা জায়গা। তো সেইটা আমার কাছে সবচেয়ে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বড়োয়ারকে, যারা আপনার বলছেন যে স্মল বড়োয়ারগুলো না, এরা খুবই রিপেমেন্টের দিক থেকে খুব ভালো, টাকা খুব কাজে লাগায়, তার উন্নতি হচ্ছে এবং সে ফেরত দিচ্ছে, আবার নিচ্ছে, আবার উন্নতি, তার উন্নতিটাও কিন্তু বাড়ছে দিন দিন। এই যে বাড়ার সাথে আমারও বাড়তি হচ্ছে এবং সেই মিলনটাই আমাদের মনে হয় বন্ধন হয়েছে ভালো। কোভিড ক্রাইসিসও আপনার থেকে যারা টাকা নিয়েছিল তাদের ফিরিয়ে দেওয়ার প্রবণতার উপর কোনো রকম এফেক্ট ফেলল না? কোনো রকম এফেক্ট ফেলছে না। মানে এটা না মনের দিক থেকে বিষয়টা আসে না, টাকার দিক থেকে বেশি হলে মনের দিক থেকে না, কারণ অনেকেই ব্যবসা চালাতে পারছে না, তারা ফেরত দিতে পারছে সহজেই। আপনার মনে করেন প্রথম সপ্তাহে জুনের আমার কালেকশন ছিল 12%, জুনের শেষে এসে হয়ে গেল 70% এক মাসের মধ্যে। তো এইটা একটা আমার কাছে খুব খুব এতটা গর্ব মনে হচ্ছে যে আমি এই ধরনের মানুষকে নিয়ে কাজ করি, এদের সাথে কাজ করি, এরা আমার সমস্যাটা বোঝে এবং আমরাও চাই যেন এদের পাশে থেকে কাজ করতে। সেই জন্য আমরা খুব রিসেন্টলি বলবো জুলাই মাসে একটা নতুন লোনের প্রোডাক্ট তৈরি করেছি। সেটা হলো যে নর্মালি আমরা একটা লোন দেই, এটা পরিশোধ হওয়ার পরে তারপরে সে আরেকটা লোন পাবে, একটা লোন থাকতে সে আরেক লোন পায় না। এই কোভিড সিচুয়েশনে দেখলাম যেহেতু ব্যবসার লিকুইডিটির যেটা বলে আর কি, ক্যাশটা একটু শর্টেজ হয়ে যাবে, তো যদি শর্টেজ হয়ে যায় তাহলে ওর ব্যবসাটা পড়ে যদি যায় উঠতে পারবে না। তো সেই জন্য আমরা একটা লোন তৈরি করেছি, এটা টপ আপ লোন। সেটা হলো এই প্রথম, এই 20 বছরের পর এই প্রথম, তা 50,000 পর্যন্ত, এই 10,000 হতে পারে, 15,000 হতে পারে, সে নিতে পারে, কিন্তু প্রথম 3 মাস তাকে কোনো কিস্তি দিতে হবে না। 3 মাস পর থেকে কিস্তি দেবে, কারণ এই 3 মাস সে আরেকটু বাফার পেল নিজের বিজনেসটাকে একটু দাঁড় করাইতে, যাতে ওর কোনো অসুবিধাটা না হয় এবং তাতে যেন দুজনেই আমরা বেঁচে থাকতে পারি। আরবিআইয়ের ডেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংকগুলোর লেন্ডিং হিউজলি ফল করেছে। যদি আমি দেখি যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি অ্যাভারেজ গত বছরের তুলনায় প্রায় 9 to 10% ফল করেছে। হোম লোন সেক্টর তাতে ফল করেছে। সামগ্রিকভাবে লেন্ডিং, ব্যাংকগুলো লেন্ড করছে না, ব্যাংকগুলো টাকা ধার দিচ্ছে না, বাজারে টাকা দিচ্ছে না। সামগ্রিকভাবে, আমি আপনার ব্যাংকটা পড়ে আসব, সামগ্রিকভাবে ব্যাংকিং ব্যবস্থার এটার কারণটা কি? মানুষের চলাচলটা যখন লিমিট হয়ে যায় তখন অটোমেটিক্যালি ব্যবসাটা সীমিত হয়ে যায়। তো ব্যবসাটা যদি সীমিত হয় তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে টাকা দিতে একটু ভয় পায়। যেমন দেখেন কতগুলো বিজনেস আছে, সে বিজনেসগুলো এক্সপোর্টের সাথে জড়িত, এক্সপোর্ট বন্ধ, তাহলে ওখানে টাকা দিয়ে লাভ নেই, সম্ভব হচ্ছে না। কোনো একটা জিনিসের ইন্ডাস্ট্রি আছে দিল্লিতে, এখন ওইখানে প্রোডাকশানের জন্য যে লেবার দরকার, লেবার নেই, বা লেবার হয়তো প্রোডাকশান নিচ্ছে, প্রোডাকশানটা কলকাতায় পৌঁছানোর মতো ট্রান্সপোর্ট বন্ধ আছে, ততএব হচ্ছে না। তো এই মুহূর্তে সবসময় ব্যাংক চেষ্টা করে যে তার রিস্কটা কতটাকে কমানো যায় না, কারণ টাকা দিয়ে দিলেই যদি ব্যবসা না হয়, দেওয়ার পরে যদি ব্যবসা না হয় তাহলে তো রিস্ক, দুইজনেই রিস্কও পড়বে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে চন্দ্রশেখর বাবু, যে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দেখছি যে ইকোনমিটাকে ক্যাশ ইনফ্লো বাড়িয়ে প্রায় আরবিআই একাধিক সিদ্ধান্ত নিল যাতে 8 থেকে 9 লক্ষ কোটি টাকা সে লিকুইডিটি বাড়ালো টু দ্য সিস্টেম, যাতে ব্যাংকগুলো লোন দেয়। কিন্তু আমরা দেখছি এই যে 9 লক্ষ কোটি টাকা প্রায় সিস্টেমে দেওয়া হলো, তার থেকে ব্যাংকগুলো কিন্তু লেন্ডিং, কোনো ব্যাংকগুলো সেই রিস্ক অ্যাভার্সি হয়ে আছে। মোস্টলি প্রাইভেট ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা লোন দিচ্ছে, কিন্তু প্রাইভেট ব্যাংককে যেই পারপাসে এই 9 লক্ষ কোটি টাকা সিস্টেমে দিল গভর্নমেন্ট, তার কোনো রিপারকেশন
ফিল্ডে দেখা যাচ্ছে না, এবং বলা হচ্ছে এই কারণেই অর্থনীতি অনেকটা ঝিমিয়ে পড়েছে, অর্থনীতিকে টেনে তোলা যাচ্ছে না। অর্থনীতিকে আপনি যেটা বললেন ঠিক আছে, কিন্তু আরেকটা দিক থেকে করতে হয় আমাদের যে ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে। ডিমান্ড ক্রিয়েট হবে তখন যখন কনজিউমার পারচেসিং পাওয়ার, মানে সে যখন কেনাকাটা বাড়াবে। না, আজকে দেখেন সে বাজারে আসছে না, ড্রেস কিনতে পারছে না, জুতা কিনছে না, চশমা কিনছে না। মানে আমি বলছি যে এই জিনিসগুলো তার দরকার, যেখান থেকে আসে বিভিন্ন জিনিসগুলো না। তো এটা যদি কেনাকাটা না হয় তাহলে অটোমেটিক্যালি যে আপনার লোন তো দিয়ে কাজ হবে না কিছু, যে নেবে। আমি যদি আমার কথাই বলি, আমাদের পার মান্থ যত মানুষ লোন পরিশোধ করে পুরাটা, না, তার 50% মানুষ টাকা নেয়, 50% মানুষ টাকা নেয় না। বলছে স্যার এখন ব্যবসাটা একটু অতটা বাড়ছে না, যেটুকু আছে ওইটুকু আমারটা দিয়ে চলি, আবার একটু হোক তারপরে নেব। দুদিক থেকেই আছে, একটা হলো ব্যাংক একটু কনজারভেটিভ হয়েছে, আবার কাস্টমারের দিক থেকেও কিন্তু বিজনেসের দিক থেকেও একটু, যেহেতু অতটা ওই পরিমাণে কিন্তু বিজনেসটা বাড়ছে না, কারণ ডিমান্ডটা ওইভাবে আসছে না। যেহেতু মানুষের ব্যবসাটা বাড়ানোর সুযোগটা কম এখন, সে কী করছে, ব্যবসার টাকাটাও ব্যাংকে রেখে দিচ্ছে, ব্যাংকের নিজস্ব লিকুইডিটি বেড়ে গেছে না, তাতে কি হচ্ছে, ডিপোজিট রেটটা ফল করছে, কারণ ওর টাকা এখানে আছে, আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না। এই জায়গাটা আসবো, কিন্তু তার আগে আপনি একটা কথা বলুন তো, এই যে কনজামশন, ওভারঅলটা তো দাঁড়িয়েছে কনজামশনের ওপর। ভারতের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই যে 130 কোটি মানুষ, তাদের কনজামশন ক্যাপাবিলিটি, তার জন্য সবাই এই জায়গাটা ইনভেস্ট করছে। এই কনজামশনটা হঠাৎ করে থমকে গেছে। যেভাবে নর্মাল অবস্থায় মানুষ যা কনজিউম করে, এভরিথিং, টুথপেস্ট থেকে শুরু করে জুতো, এভরিথিং, বাড়ি, সেই কনজামশন হল্ট করে গেছে। এই কনজামশন হল্ট করে যাওয়ার কারণেই, যেহেতু সে কিনছে না তার জন্য প্রডিউসার বানাচ্ছে না, প্রডিউসার যেহেতু বানাচ্ছে না তার জন্য সে ব্যাংক থেকে লোন নিচ্ছে না, এই একটা সার্কেল চলছে। এটা নর্মালাইজ হতে এটা কতদিন লাগবে বলে আপনার মনে হয়? জুন মাসে আমরা বিজনেসটাকে যতটা দেখেছি বেড়েছে, জুলাই মাসে এসে কিন্তু আবার একটু ধাক্কা খেয়েছে। কারণ কি, জুলাই মাসে আবার লকডাউন শুরু হয়ে গেছে বিভিন্ন, যদি দেখেন একটা বিহারে ফুল লকডাউন না, আমাদের এখানে সপ্তাহে 2 দিন লকডাউন। তো ওই জিনিসটা কিন্তু ইম্প্যাক্ট ফেলছে আবার ইকোনমিতে, যে মানুষ চলাচল শুরু করেছে আবার ধাক্কা খাচ্ছে। তো কোনো প্ল্যানও করতে পারছে না যে আমি কী করবো বিজনেসটাকে, না। তো ওই দুইটাকে কীভাবে একটু ব্যালেন্স করা যায়, এটা যত দ্রুত ব্যালেন্স হবে ইকোনমিটা তত দ্রুত রিভাইভ। আচ্ছা, একটা জায়গায় যে এই আপনি যেটা বললেন যে খুব ইন্টারেস্টিং, যে এপ্রিল মাস থেকে যদি আমি ধরি, এপ্রিল মাস থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস, এই 4 মাসে কি মানুষের যে ব্যাংকিং প্যাটার্ন, তাতে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? মানুষ কি অনেক বেশি ডিপোজিট ওরিয়েন্টেড হয়ে গেছে? দুটো জিনিস আমরা মানুষদেরকে, প্রথমটা হলো ডিপোজিট, মানুষ ডিপোজিট ওরিয়েন্টেড হয়েছে, কারণ যেহেতু টাকাটা খাটানোর জায়গা নেই, ও রাখবে, এটা নর্মাল নেচার একটা। দ্বিতীয়তটা কি হচ্ছে, যে মানুষ না খুব আশ্চর্যর ধরনের, লকডাউন চলছে, ব্যাংকে এসে উপস্থিত, সে কিন্তু অনলাইনে ট্রানজ্যাকশান করতে পারে। কীভাবে আপনি আসছেন কেন বলেন না, খবর দিলে তো আমি দিয়ে আসতাম। আপনি না, একটু ভাল লাগছে না এতদিন, হ্যাঁ একটু দেখে গেলাম, কেমন আছো তোমরা, বয়স্ক লোক। তার মানে এইটাও কিন্তু একটা অন্যরকমভাবে টেস্ট পাচ্ছি যে ফুটফল বাড়ছে। একটা যেমন হয়ে যাচ্ছে, মনে করেন বুধবারে আমাদের বন্ধ দিয়েছে, বৃহস্পতিবারে ডবল মানে ফুটফল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আবার একটু চাপ বেড়ে যাচ্ছে। তো ওইটাও হচ্ছে। তো এই জন্য সবগুলো মিলিয়েই আমার মনে হচ্ছে ব্যাংকেও ফিজিক্যাল ফুটফলটা বাড়ছে, এই এপ্রিল মের তুলনায় এখন দিন দিন বাড়তে চলেছে। যদিও তাদের কাছে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সব কিছু রয়েছে, তারপরও ক্যাশের জন্য আসছে না, এটিএমে আসছে, এইটা বেড়েছে। আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 6 মান্থস ডাউন দ্য লাইন যদি আমরা দেখি, মানে শেষ 2 কোয়ার্টার, আপনার এক্সপেনশন টার্গেটটা কি? ধরুন ব্রাঞ্চ, এটিএম ইত্যাদি। আমি যেটা লঙ্গার টার্ম দেখি, নেক্সট 5 বছর, প্রথম 5 বছর আমার
ব্যাংক তৈরি করা, নিজেকে এস্টাবলিশ সেট আপ করা। নেক্সট 5 ইয়ার্স হলো স্ট্র্যাটেজিক অফ দ্য গ্রোথ। এখন যে বক্স সাইজ আছে এটার 5 থেকে 6 গুণ বাড়বে নেক্সট 5 বছরে। যদি আমি বলি 60,000 কোটি টাকা আছে, ওটা 1.5 লক্ষ কোটি টাকা হয়ে যাবে ডিপোজিট, এরকম। ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা আছে সেটা সব মিলিয়ে যদি অ্যারাউন্ড 5,000 বলি, ওই সময় এটা 8,000 হয়ে যাবে না। কর্মী এখন 42,000 আছে, এটা ডবল হয়ে যাবে, 85,000 কর্মী হবে 5 বছরে। এবং আমরা চাচ্ছি যে ব্যাংকিং পরিষেবাটা এখনও পর্যন্ত আমাদের দেশে যেই জায়গাটায় আমরা মেইন ফোকাস করতে চাই সেটা হলো রুরাল। কারণ ভবিষ্যতে রুরালটা হলো বিজনেসের সবচেয়ে বেশি গ্রোথের অপরচুনিটিস হবে। তো প্রত্যেকটা মানে প্রান্তে প্রান্তে আমরা যেখানে সম্ভব, গ্রামগঞ্জ শহর সব জায়গায় ব্যাংকিং পরিষেবাটাকে পৌঁছে নিয়ে যাব। তো সেটাই আমাদের এই মুহূর্তে যদি আপনার যে ব্রাঞ্চের যা সংখ্যা, তাতে রুরাল কন্ট্রিবিউশন কি? মানে আমি বলছি 71% রুরাল, 71% শহর থেকে যত দূরে যাওয়া যায়, যেখানে মানুষ এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সুযোগ পাচ্ছে না, তার বাড়ি থেকে অনেক দূরে, তাকে কিভাবে ব্যাংকিং পরিষেবায় নিয়ে আসা যায়। কারণ অনেক গ্রামে গঞ্জে অনেক ভালো ভালো ব্যবসা আছে যেটা স্কেল করছে না। সেটা স্কেল করার ক্ষেত্রে হয়তো মানসিকভাবে প্রস্তুত নয়, অথবা ফান্ডের ভাবে করছে না। এগুলোকে যদি একটু তুলে আনা যায়, তাহলে ইকোনমি সামনে দাঁড়ানোটা মানে যে কোনো বড় দেশের সাথে কম্পিট করতে পারে ইন্ডিয়া। আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ চন্দ্রশেখর বাবু। আমরা চন্দ্রশেখর বাবুর সঙ্গে কথা বলে 2-3টে জিনিস বুঝলাম। একটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের অর্থনীতির যে অবস্থা, তা ঘুরে দাঁড়ানোর জন্য একটা ভারসাম্য, জনস্বাস্থ্য এবং অর্থনীতিকে স্বাভাবিক ছন্দে ফেরায়, দুটোকে ভারসাম্যের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই কিছুটা সময় লাগলেও কিন্তু ধীরে ধীরে অর্থনীতি আবার ট্র্যাকে ফিরে আসবে। এবং তার পাশাপাশি তিনি যেটা জানালেন, তাদের বিজনেস প্ল্যান, এবং সেই বিজনেস প্ল্যানের অন্যতম যেই ভিত্তি যে রুরাল ব্যাংকিং, যেখানে মানুষ অন্য কোনো ব্যাংক যাচ্ছে না, সেখানের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের ব্যবসায় সাহায্য করা, তাদের আরও তাদের বাণিজ্যমুখী করে তোলা। এবং এই রুরাল ইন্ডিয়া যদি ব্যাংকিংয়ের পরিষেবার মধ্যে আসতে পারে, তারা যদি ঋণ নিয়ে তাদের ব্যবসায় আসতে পারে, তাহলেই ভারত বিশ্বের অন্যান্য আর্থিকভাবে শক্তিশালী দেশগুলোর সাথে আরও কম্পিট করতে পারবে।